আমি তোমাদের যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে গোলীয় ধারক। মানে আমি এর আগে তোমাদের একটা বিচ্ছিন্ন গোলীয় ধারকের ধারকত্ব পড়িয়েছি এবং সেখানে আমরা দেখেছিলাম যে একটা বিচ্ছিন্ন গোলীয় ধারকের ধারকত্ব সিজিএস পদ্ধতিতে ছিল কে ইন্টু আর, মানে আর হচ্ছে ব্যাসার্ধ বা এ যাই বলো না কেন, আর কে হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর এসআই পদ্ধতি ছিল এস 4 পাই কে এপসাইলন 0 ইন্টু আর। এখন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গোলীয় ধারক। গোলীয় ধারক বলতে আমরা ধরো এরকম দুটো গোলক সমকেন্দ্রিক ধাতব গোলক, ভেতরের গোলকের ব্যাসার্ধ হচ্ছে স্মল এ আর বাইরের গোলকের ব্যাসার্ধ হচ্ছে স্মল বি। খুব স্বাভাবিকভাবেই স্মল বি স্মল এ এর থেকে বড়। বাইরের গোলকটাকে আমি ভূসংলগ্ন করলাম, আর এই দুটো গোলকের মাঝে যে জায়গাটা, এই জায়গাটাতে আমি কে মান বিশিষ্ট পরাবৈদ্যুতিক ধ্রুবককে রাখছি। আমরা ধারকের ধারকত্ব নির্ণয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে যে আমরা অন্তরিত যে ধাতু মানে পাত আছে তাকে আধান দেব, তার ফলে বিভব কতটা বাড়লো সেটা ক্যালকুলেট করব, দিয়ে আধানকে বিভব দিয়ে ভাগ করব। কেন না একক পরিমাণ বিভব বৃদ্ধিতে যতটা আধান দিতে হবে সেটাই ধারকত্ব। তাহলে আমরা এখানে অন্তরিত পাত হচ্ছে তোমার ছোট গোলকের ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক স্মল এ, একে আমি কিউ পরিমাণ আধান দিলাম। স্মল কিউ পরিমাণ আধান আমি ক্ষুদ্র ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে দিলাম। খুব স্বাভাবিকভাবেই বড় গোলক বি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ভেতরের প্রান্তে মাইনাস কিউ আধানের আবেশ হল। তাহলে আমি অন্তরিত ধাতব গোলক অর্থাৎ ভেতরের গোলককে স্মল কিউ আধান দিয়েছি, বড় গোলকের ভেতরের প্রান্তে মাইনাস কিউ আধানের আবেশ হয়েছে, আর পজিটিভ যেটা আবিষ্ট আধান যেহেতু ভূসংলগ্ন করা আছে প্রশমিত হয়ে গেছে। তাহলে ছোট গোলকের যাকে আমি আধান দিয়েছি, তাহলে ছোট গোলকের যে তোমার পৃষ্ঠ, সেই পৃষ্ঠে বিভব ছোট গোলকের জন্য কত, কিউ বাই এ আধান বাই দূরত্ব হবে কিউ বাই এ 1/4 পাই কে এপসাইলন 0। তাহলে এটা হলো আমার ছোট গোলকের বিভব ভিএ। বড় গোলকের বিভব কত, ভিবি 1/4 পাই কে এপসাইলন 0 মাইনাস কিউ বাই বি। তাহলে বড় গোলকের মাইনাস কিউ আধানের জন্য ভেতরের যে কোনো জায়গায় বিভব এইটা হবে, সর্বত্র বিভব এইটা হবে 1/4 পাই কে এপসাইলন 0 মাইনাস কিউ বাই বি। এবং খুব স্বাভাবিকভাবেই ছোট গোলকের পৃষ্ঠেও বিভব হবে এইটা। তাহলে মোট বিভব আমি যোগ করে দেব, যোগ করে দিলে মোট বিভব ভি সমান আমি পেয়ে যাব 1/4 পাই কে এপসাইলন 0, কিউ কমন নিয়ে নিলাম, তাহলে 1/a মাইনাস 1/b। আমি যদি এটাকে সরল করি তাহলে ভি সমান পাবো 1/4 পাই কে এপসাইলন 0 কিউ বাই 4 পাই কে এপসাইলন 0 বি মাইনাস এ বাই এবি। এটা হচ্ছে আমার
বিভব, তাহলে আমার ধারকত্ব সি সমান কিউ বাই ভি, তাহলে কত হলো কিউ বাই ভি এর জায়গায় এইটা, তাহলে উপরে 4 পাই কে এপসাইলন 0 এ বি বাই বি মাইনাস এ, তাহলে আমার কিউ কিউ কেটে গেল, তাহলে দাঁড়ালো 4 পাই কে এপসাইলন 0 এ বি বাই বি মাইনাস এ। স্বাভাবিকভাবে সিজিএস পদ্ধতি হলে এটা এসআই পদ্ধতি, 4 পাই এপসাইলন 0 থাকবে না, তোমরা একইভাবে করবে, শুধু কিউ বাই কে হবে সিজিএস এ, এটা হবে মাইনাস কিউ বাই কে বি, তাহলে কিউ বাই কে কমন 1 বাই এ মাইনাস 1 বাই বি, খালি 4 পাই কে এপসাইলন 0 এর জায়গায় 1 বাই কে থাকবে, শুধু কেটা থাকবে, 4 পাই এপসাইলন 0টা থাকবে না, তাহলে কে এ বি বাই বি মাইনাস এ। তার মানে সিজিএস এ যেটা হবে সেটা হচ্ছে কে এ বি বাই বি মাইনাস এ, এইটা হবে সিজিএস পদ্ধতিতে ধারকত্ব, আর এসআই পদ্ধতিতে ধারকত্ব 4 পাই কে এপসাইলন 0 এ বি বাই বি মাইনাস এ। তাহলে আমরা গোলীয় ধারকের ধারকত্ব যখন বাইরের গোলক ভূসংলগ্ন এটা করলাম। আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ভেতরের গোলক ভূসংলগ্ন, সেটা তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো। হচ্ছে ধারকের সমবায়। দেখো তোমরা ক্লাস 10-এ রোধের সমবায় পড়েছ, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। এখানে আমরা প্রথমে পড়ছি ধারকের সমবায়। কত রকমের হতে পারে? সমবায়টা দু রকমের হতে পারে, ঠিক এখানেও তাই, শ্রেণী আর সমান্তরাল। শ্রেণী আর সমান্তরাল। আচ্ছা, শ্রেণী সমবায় কিভাবে হবে? মনে করো আমরা এ আর বি দুটো বিন্দু, এর এ প্রান্তের সঙ্গে একটা ধারক নিলাম, আমি পরপর এরকম ধারকগুলোকে যোগ করে যাচ্ছি, অর্থাৎ একটার অন্তরিত পাত এর সঙ্গে আরেকটার ভূসংলগ্ন পাত যোগ করলাম, C1 C2 C3 ডট 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 Cn। এটা ধারক আমি যোগ করছি, তাহলে আমার এইভাবে আমি ধারকগুলো যোগ করে দিলাম, অর্থাৎ C1 ধারকটার মানে অন্তরিত ভূসংলগ্ন পাতের সঙ্গে C2 ধারকের অন্তরিত পাত, C2 ধারকের ভূসংলগ্ন পাতের সঙ্গে C3 ধারকের অন্তরিত পাত, এভাবে যোগ করছি, দিয়ে n নম্বর যে ধারক Cn, ধারকত্ব যার, তার ভূসংলগ্ন, তার শেষ পাতটা ভূসংলগ্ন। এখন আমি এ বিন্দুতে যদি কিউ আধান দিই, তাহলে খুব স্বাভাবিকভাবেই C1 ধারকত্ব বিশিষ্ট ধারকের অন্তরিত পাতে কিউ আধানটা গেল, ভূসংলগ্ন পাতে মাইনাস কিউ আধান আবিষ্ট হলো, ধনাত্মক আধানটা হচ্ছে মুক্ত আধান, সেটা C2 ধারকের অন্তরিত পাতে চলে গেল। ঠিক একইভাবে C2 ধারকের ভেতরের অংশে, অর্থাৎ নিকটতম প্রান্তে নেগেটিভ আধান, দূরতম প্রান্তে ধনাত্মক আধান, ধনাত্মক আধানটা মুক্ত আধান পরিবাহিত হয়ে C3 ধারকে চলে গেল। এইভাবে প্রত্যেকটা ধারকই একই পরিমাণ আধানে আহিত হলো। তাহলে আমরা দেখছি যে শ্রেণী সমবায়ে যদি ধারকগুলো যুক্ত হয়, তাহলে প্রত্যেকটা ধারকই একই পরিমাণ আধানে আহিত হয়, কিন্তু তাদের ধারকত্বগুলো আলাদা। তুমি যদি বিভিন্ন বালতি নাও যাদের আকার আলাদা, তাদেরকে যদি তুমি একই পরিমাণ জল দাও, সবাইয়ের বিভব, জলতলের উচ্চতা একই বাড়বে না। সুতরাং
এখানেও ধারকগুলির বিভব একই পরিমাণ বাড়বে না, কারণ জলতলের উচ্চতার সঙ্গে বিভবের তুলনা করা হয়েছিল। তাহলে C1 ধারকের বিভব বৃদ্ধি ধরো V1, C2 ধারকের V2, C3 ধারকের V3, এরকম ভাবে ডট ডট করে n নম্বর ধারক Cn, তার বিভব বৃদ্ধি Vn। তাহলে বিভব বৃদ্ধি কত হলো? V1 সমান তাহলে Q সমান CV, তাহলে Q বাই C1, V2 সমান Q বাই C2, V3 সমান Q বাই C3 and so on। তাহলে আমি প্রত্যেকের বিভব বৃদ্ধি পেয়ে গেলাম। তাহলে A আর B বিন্দুর মধ্যে মোট বিভব বৃদ্ধি যদি আমি বার করি, মোট বিভব বৃদ্ধি V Q বাই C1 প্লাস Q বাই C2, এরকম ভাবে যোগ করে যাব Qn বাই Q বাই Cn। তাহলে মোট বিভব বৃদ্ধি পেয়ে যাব A আর B বিন্দুর মধ্যে। তাহলে A আর B বিন্দুর মধ্যে মোট বিভব বৃদ্ধি হলো 1 বাই C1 প্লাস 1 বাই Q, কমন ডট ডট করে 1 বাই Cn। তাহলে V সমান এইটা পেলাম, মোট বিভব বৃদ্ধি। এখন আমি আধান দিয়েছিলাম Q, মোট বিভব বেড়েছে এত। তুল্য ধারক কাকে বলি? না একই পরিমাণ আধান দেব। যদি ওই সবগুলো ধারকের বিভব বৃদ্ধি যতটা হয়েছে, যদি একটা ধারকের বিভব বৃদ্ধি ততটাই হয়, আধান একই দিচ্ছি, তাহলে সেই আধান ধারকটিকে বলা হবে ওই n সংখ্যক ধারকের তুল্য ধারক। তাহলে A আর B বিন্দুর মধ্যে আমি যদি একটা মাত্র ধারক রাখি যার ধারকত্ব C, A বিন্দুতে Q আধান দিই, বিভব বৃদ্ধি একই হলো V সমান Q বাই C, অর্থাৎ Q আধান দিয়েছি, বিভব আগে সবগুলোর মোট যা বেড়েছিল এর একার তাই বাড়লো। তাহলে V সমান Q বাই C। তাহলে আমি দুটোকে যদি তুলনা করি, তাহলে Q বাই C, Qটা কেটে গেল, তাহলে 1 বাই C সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 প্লাস ডট 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 প্লাস 1 বাই Cn। তাহলে এখানে আমরা তাহলে C1, C2, C3 ডট 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 Cn, অর্থাৎ n সংখ্যক ধারক আছে, তাদের তুল্য ধারকের ফর্মুলাটা এইটা। তাহলে আমার মনে করো দুটো ধারক দিল, C1 আর C2, দুটো ধারকত্ব দিল, দিয়ে বলল তুল্য ধারক বার করো। 1 বাই C সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2, তিনটে ধারক দিল। তাহলে 1 বাই C, তুল্য ধারকত্ব যদি C হয়, তাহলে 1 বাই C সমান হবে 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। এখন দেখো এখানে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছো কি, যে 1 বাই C সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। তাহলে নিশ্চয়ই 1 বাই C একা তো 1 বাই C1 এর থেকে বড়, কারণ তিনটে সংখ্যার যোগফল, যেটা যোগফলের মানটা 1 বাই C, সে তো নিশ্চয়ই প্রত্যেকটি সংখ্যার থেকে বড় হবে। তাহলে 1 বাই C গ্রেটার দ্যান 1 বাই C1, তাহলে C লেস দ্যান C1। ঠিক একইভাবে 1 বাই C গ্রেটার দ্যান 1 বাই C2, তাহলে C লেস দ্যান C2। 1 বাই C গ্রেটার দ্যান 1 বাই C3, C লেস দ্যান C3। তার মানে
তুল্য ধারকত্ব প্রতিটি ধারকের ধারকত্বের থেকে কম। তুল্য ধারকত্ব প্রতিটি ধারকের ধারকত্বের থেকে কম। তাহলে সমান শ্রেণী সমবায়ে যদি ধারকগুলি থাকে তাদের তুল্য ধারকত্ব নির্ণয়ের ফর্মুলা এটা। আর প্রমাণ করতে দিতে পারে যে বলো দেখাও যে তুল্য ধারকত্বের মান প্রতিটি ধারকের ধারকত্ব অপেক্ষা কম। এটা হলো শ্রেণী সমবায়। এরপরই আমরা পড়ছি সমান্তরাল। দেখো সমান্তরাল সমবায়ে আমরা এই ধারকগুলোকে রেখেছি, অর্থাৎ প্রতিটি ধারকের অন্তরিত ধাতব পাতগুলো এ বিন্দুতে আর ভূসংলগ্ন ধাতব পাতগুলো বি বিন্দুতে যুক্ত করা আছে। C1, C2, C3 এরকম করে এনটা ধারক আমি নিয়েছি। যদি এরকম সমবায় এরকম ভাবে যুক্ত করা থাকে যে প্রতিটির অন্তরিত পাত একটি সাধারণ বিন্দুতে এবং ভূসংলগ্ন পাতগুলি আরেকটি সাধারণ বিন্দুতে কতকগুলি ধারকের যুক্ত করা থাকে, তাহলেই আমরা বলবো যে ধারকগুলি সমান্তরাল সমবায় আছে। এখন দেখো আমি এ বিন্দুতে ধরো কিউ আধান দিলাম, তাহলে এ বিন্দুতে আমি যদি কিউ আধান দিই তাহলে এই আধানটা কি হবে? প্রত্যেকে তো একই পরিমাণ পেতে পারছে না, কারণ C1 ধারকে মনে করো Q1 আধান গেল, C2 ধারকে Q2 আধান গেল, C3 ধারকে Q3 আধান গেল। এরকম ভাবে আধানগুলো আলাদা আলাদা ভাবে ডিস্ট্রিবিউশন হবে, বন্টনটা হবে। তাহলে বন্টনের নীতিটা কি হবে? নীতিটা হচ্ছে আধানগুলো প্রত্যেকটি ধারকে আলাদা আলাদা যাবে, এমন ভাবে যাবে যাতে প্রতিটি ধারকের এ আর বি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ ভি সেটা প্রতিটি ধারকের ক্ষেত্রে সমান হয়। কারণ একটা তড়িৎ বর্তনীর যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তো নিশ্চিতভাবেই নির্দিষ্ট। তাহলে তড়িৎ বর্তনীর এ আর বি এই দুটো বিন্দুর মধ্যে আমি অনেকগুলো ধারক রেখেছি যাদের মধ্যেকার বিভব প্রভেদ ভিটা নিশ্চিতভাবে নির্দিষ্ট। তার মানে প্রতিটি ধারকের বিভব প্রভেদটা নির্দিষ্ট হবে, ধারকত্ব আলাদা, আধান পেল আলাদা, এমন ভাবে আধানের বন্টন হবে যাতে করে প্রতিটি ধারকের একই পরিমাণ বিভব বৃদ্ধি ঘটে। সমান্তরাল সমবায়ে এইটা হচ্ছে নীতি। তাহলে আমি মোট আধান দিয়েছি কত? কিউ। তাহলে এ কত আধান? প্রথম ধারকটা কত নিল? C1 ভি। দ্বিতীয় ধারক নিল C2 ভি, বিভব বৃদ্ধি প্রত্যেকের ভি। এরকম ভাবে n নম্বর ধারক নিল Qn সমান Cn ভি। তাহলে মোট যে আধান দিয়েছি কিউ যোগ করে দেবো, কত হবে? C1 প্লাস C2 প্লাস ডট 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 প্লাস Cn ইন্টু ভি। তাহলে মোট কতটা আধান দিলাম সেটা পেয়ে গেলাম। এখন দেখো আমরা যদি এ আর বি বিন্দুর মধ্যে আমি যদি একটা মাত্র ধারক সি ধারকত্বের একটা ধারক রাখি, এ বিন্দুতে কিউ আগে যে আধান দিয়েছিলাম একই আধান দিলাম, বিভব বৃদ্ধিটা একই হলো। আগে সবগুলোর বিভব বৃদ্ধি প্রত্যেকের সমান ছিল, এখানে একজনের বিভব বৃদ্ধি আগেরটার সঙ্গে সমান হলো। আধান যা দিয়েছি একই দিয়েছি, ওখানে আধানটার বন্টন হয়েছিল বিভিন্ন ধারকের মধ্যে, এখানে বন্টনের সুযোগ নেই, একটা ধারক রেখেছি। তাহলে এই ধারকটা হবে এই n সংখ্যক ধারকের তুল্য ধারক। তাহলে এর ক্ষেত্রে আধান দিয়েছি কিউ, বিভব বৃদ্ধি হয়েছে ভি, তাহলে কিউ সমান সিভি। তাহলে আমি এতগুলো ধারকের পরিবর্তে এ আর বি বিন্দুর মধ্যে একটা ধারক ব্যবহার করতে পারি সি, তাহলে এটা হবে ওদের তুল্য। তাহলে আমি লিখতে পারি
কিউ সমান C1 প্লাস C2 প্লাস C3 করে Cn যোগ করে ভি, আর কিউ সমান সিবি, দুটোর তুলনা করলে আমি কি পাবো না সিভি সমান হবে C1 প্লাস C2 প্লাস ডট 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 প্লাস Cn ইন্টু ভি। তাহলে আমি সি সমান পেয়ে যাচ্ছি C1 প্লাস C2 প্লাস ডট ডট প্লাস Cn। তাহলে আমরা খুব সহজেই তুল্য ধারকের মান সমান্তরাল সমবায়ে বার করতে পারবো। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের মান হবে প্রতিটি ধারকের ধারকত্বের বীজগাণিতিক যোগফল। এটা হচ্ছে ধারকত্ব। রোধের ঠিক উল্টোটা, তোমরা রোধের ক্লাস 10-এ পড়েছিলে শ্রেণী সমবায় ছিল R সমান R1 প্লাস R2 প্লাস ডট ডট করে Rn। এখানে সমান্তরাল সমবায় ধারকত্ব এটা, এটা মনে রাখলেই তোমাদের মনে থেকে যাবে। আজকে এই অবধি থাক, তোমরা সহজ গাণিতিকের সব অঙ্কগুলো করে ফেলবে। আমি এরপরে যে কোনো একদিন শুক্রবার শনিবার পড়াবো। সহজ গাণিতিকের অঙ্কগুলো অবশ্যই শেষ করে রাখবে।